বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত, কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে। বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে। এই বাচ্চাগুলার একই থালে বসে সে খাইছে। এই বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নেই, তার ভিতরে জানোয়ার ঢুকছে। জানো সেই জানোয়ারটা কে ঢুকাইছে? আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। মানুষ কোনোদিন মানুষের ঘরে মারে, মানুষ কোনোদিন মানুষের ঘরে মারে। চাঞ্চল্যকর সোহাগ হত্যাকাণ্ডে 2 আসামি এই মুহূর্তে রিমান্ডে রয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও। আসলে কি এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন ইশরাক? পুলিশ কেন রাঘব বলদের নাম এবং মামলার এজাহার নিয়ে কারসাজি করছে? বাঙালি ব্যবসা করে, চান্দা দেয়, সালার পর তারা কি চান্দা দেবো, বিএনপির লোক তো কিন্তু আমার গাড়িটা দিত না। এই কারণে কইছে তোরা দেখে ছাড়বো। আচ্ছা দেখে ছাড়বো, শুধু ওই যে আওয়ামী লীগের দোষরা হুঁশিয়ার সাবধান এই বলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল দিয়ে নিয়ে আসছে। এই ভয়ে কেউ আগায় নাই। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতো। সেই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোন মানুষ নাই যে না কাটছে, পুরো বিশ্ব কাটছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া, কাম করে নেতা কাম করে, আমি কাম করি। সব নেতারা খায় চাঁদার টাকা, 7,000 টাকা খাইয়া সব নেতার সংসার চলে, আর বাচ্চা কাছে পড়ালেখা করে 4,000 টাকা দিয়া। আসিতেছে অপারেশন ডেভিল হ্যান্ড, আবারও আসিতেছে। এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয়, এবার আসিতেছে 11 মাসের যারা সন্ত্রাসী, চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, পিনাকি ভট্টাচার্য, জামাত শিবির চরমনাই দিচ্ছে ডাক। 3 আগস্ট সবাই প্রস্তুতি, জরুরি ভিত্তিতে। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অপরাধগুলোকে নিয়ে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বাংলাদেশে কোনো একটি ক্রিমিনাল অফেন্স সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো এই দায়টা কার ঘাড়ে চাপাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা দেখলাম পুলিশের বক্তব্য অনুসারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আবার পক্ষান্তরে দেখলাম যারা এর সাথে জড়িত তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দুটো বিষয় খেয়াল করেন, দল তাদের সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, কিন্তু পুলিশ বলছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। আবার একটি পক্ষ বলছে এটি বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হয়েছে, চাঁদার বিষয় নয়। এই দেখেন বিষয়গুলো, তাহলে সত্য কোনটা? বহিষ্কার হলেন, আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই। সত্য কোনটা, পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বন্ধুর হাতেই খুন হন পুরান ঢাকার আলোচিত ব্যবসায়ী সোহাগ। রিমান্ডের সব সত্য বলে দিল খুনিরা। সোহাগ হত্যাকাণ্ডের মূল হোতাকে ধরিয়ে দিল তার ভাগ্নি। চাঁদাবাজদের কবর রচনা করার ঘোষণা দিল বাংলাদেশ সেনাবাহিনী। গভীর ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ, যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা এবং সোহাগ হত্যার মাস্টারমাইন্ড ধরা খাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ সব খবরগুলো দেখে আসি। বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত, কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে প্রথমে পার্টনারশিপ এবং চাঁদা দাবি, পরে গোডাউনে তালা। আর এই তালা খোলার কারণেই এই নৃশংসতা। এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে, যদিও পুলিশ দাবি করছে ব্যবসায়িক দ্বন্দ্বেই এই খুন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত 7 জুলাইয়ের ঘটনা। স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা। এ সময় ভয়ে সিঁড়ির উপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ সে সময় দোকানেই ছিল। প্রায় 10 মিনিট সোহাগের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় টিটু। মাসে 2 লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায়। এরপরেই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে।
মানে এটাকে রেগুলার দাবি করতেছিল নাকি এই রকম একটা 2 লাখ টাকা চাইছিল? এর 2 দিন পর 9 জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করে সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। না ওনারা ব্যবসার সাথে জড়িত ছিল না, তার সাথে পার্সোনালি জড়িত ছিল। তাদের ভাই ঘর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতো। এখানে একজন আছে সারা রাত কিন্তু এখানে একটা খাওয়া কিনা দিতে বাসা ঘোরার জন্য তালা ভাঙছে, বাইরে জিজ্ঞেস করো তালা ভাঙছে কে, আর এটা জিজ্ঞেস করছে যে তালা ভাঙছে দিকে। আচ্ছা আমার ঘর আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি বাবু? আমার ভাই জীবনে কোনোদিন কাউকে ভাইয়া সম্বোধন করেনি, আর কি করে শুধু ভাইয়া সম্বোধন করে। পরের ঘটনা তো পুরো দেশকে কাঁপিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নেই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। মামলার এধারে থাকা 19 আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনো খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা টিটুর। গার্জিয়ান পাওয়ার মতো উনি পাইছিলাম, উনি সবসময় দেখা রাখতেন ওনার বার্থডে দিন। হ্যাঁ সবাইকে কিনে খাচ্ছে, বিস্ফোরণে কেউ বাকি ছিল। এই যে ওরা ছোট ভাই ওরও গেছিল না খাই সস্তে, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে। টিটুও ছিল তখন। বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে। এই বাচ্চাগুলার একই থালে বসা সে খাইছে, বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতারা রাখে নাই সে, তার ভিতরে জানোয়ার ঢুকছে। সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করেন। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে ওনারা মারছে তখন উনি অনেক অসুস্থ। মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে, আমি আমার সাথে মানুষ বিশ্বাস করতে পারি। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না পুলিশ, মামলা নিবেন না, মামলার নাম নিতেছে, নাম কেটে ফেলতেছে। এই আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, উনাদের কাছেই তো জনগণ সিক্রেট নাই, উনি তো নিজেরাই টাকা খায় তুল পান। আপনার আমাদের সাথে অনেক মিশে চলবে, যেমন বাবা নাই, গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম। উনি সবসময় দেখা রাখতেন এবং কাছে কথা বলতো, সবসময় ফোন দিত। আমার পরিবারের আমার বউকে ছোট বোন ডাকছে, তো ওই হিসাবে মানে বাপের স্নেহটাই উনি করতাম। তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে, তার কারণে আমার দূরে রাখছে। তা আমি যে কষ্টটা নিতে পারিনি, আমি সবসময় বাসায় থাকতাম। ভাই আমার কষ্ট দিচ্ছে, ভাই বলতে শখ ভাই। হ্যাঁ আমি যখন উনি ব্যবসা করতে আসে, ওনার প্রথমে বাধা দেয়। বাধা দেওয়ার পরে ব্যবসা আমি করি। আমি এতদিন 17 বছর আমি এখানে ব্যবসা করতে পারি না। আমার 17 বছর আগে যেখানে দোকান ছিলাম, ব্যবসা ছিল, করতে পারি নাই, চলে গেছি। মামলা দিচ্ছেন, মামলা খাইছি, জেল খাটছি, দলের জন্য সবকিছু করছি। দলের জন্য মার কবর মাটি দিতে পারি নাই, মার কবর দিচ্ছে আরেকজন বিএনপির। হ্যাঁ আমরা যখন যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম, আমরা আন্দোলন সংগ্রাম করছি। তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম। মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল, তো ভালো ছিল লোক, তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম। তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি, তার ছেলেদের দেখা রাখে, কোনো সমস্যা হলে তাকে কাছে টেনে না। এই তো উনি ভালো ছিল 5 তারিখের আগ পর্যন্ত, অনেক দেখাশোনা করছে, ফোন দিত কি অবস্থা, প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম। এই মহিন হচ্ছে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে, তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো মামলা খাইছি, জেল খাটছে, জেল খাইটা বেরোয়েছে। বেরোয়ার পর 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়েছে, সবারই তো একটা স্বাধীনতা পাইছে। এই কথা বলা স্বাধীনতাটা কখন পেয়েছে মানুষ? 5 তারিখের পরে। তো ওই হিসাবে এলাকায় আসছি, সবার সাথে সাক্ষাৎ, মহিন্দার সাথে সাক্ষাৎ, এমনকি মহিন্দার সাথে আমরা ছিলাম তখন প্রথম। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতো, সেই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাছে, পুরো বিশ্ব কাছে তার এই কষ্টের ভিডিও দেখে আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। 4টা ক্রেডিট কার্ড ছিল, ভিসা ক্রেডিট কার্ড, এবং হচ্ছে আপনার টাকা ছিল, ক্যাশ ছিল। আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে 50,000 টাকার মতো থাকে, আমরা সেগুলো কিছুই পাই নাই। এবং হচ্ছে আমার হচ্ছে যে কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন, তদারকি করতে বলেন, এবং হচ্ছে দুটো যে মোবাইলের মধ্যে অনেক এভিডেন্স আছে। হ্যাঁ আপনারা পেয়ে যাবেন, আর যেগুলো আপনারা আমরা না জানতে পারছি সেগুলো আপনারা জানতে পারবেন, কারণ এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল। কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার এই যে প্রথম যে মারা একদম আমার মামা যখন মারা গেছে, তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে, এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ইন করা একটা লোক ছিল। ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল, এবং সে এমন ভাবে ওখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে কিন্তু না, সে হচ্ছে ব্যাঙ্গালোরগুলোকে সাইড করছে, সাইড করে তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসীগুলোকে ভিতরে ঢুকাইছে, তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে, আর ওইখানে বসে শেল্টার দিচ্ছে। এই লোককে, সেই লোকটা আপনারা বের করবেন, এই লোক, এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ
আরেকটা ছেলে আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে, এই ছেলেটাকে অতি দ্রুত এই আওতায় আনা হোক, এটা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু। যদি এটাকে দেখেন, এই ছেলেটা, এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেটাকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, ও আমার মামারে অনেক রকমের, যে যার জন্য পুরো বিশ্বটার পক্ষে ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে, সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক, ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন বললো এটাই দাবি। হ্যাঁ আছে, এবং হ্যাঁ প্রচুর হুমকি দামকি আসছে। এবার আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক, ওগুলো জিম্বি করা, ওদের ওগুলো জিম্বি করা, এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে, লক্ষ লক্ষ টাকা আমার মামার টাকা ওদের কাছে জিম্বি রাখা আছে। এগুলো আমি চাচ্ছি যে আপনারা আইনের মাধ্যমে এগুলো আমাদের উদ্ধার করে দেন, ওদের অন্তত এইটুকু অধিকার ওদের পাইয়ে দেন, কারণ ওদের আর কেউ নাই, আমার মামা ওদের ছায়া ছিল। আমি মাননীয় আইনমন্ত্রীকে আবেদন করছি যেটা যেন অতিরিক্ত খুব দ্রুত এটা যেন আইনের আওতায় সবাইকে আনা হয় এবং এটা রায় প্রদান করা হোক। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অপরাধগুলোকে নিয়ে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। বাংলাদেশে কোনো একটি ক্রিমিনাল অফেন্স সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো এই দায়টা কার ঘাড়ে চাপাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা দেখলাম পুলিশের বক্তব্য অনুসারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আবার পক্ষান্তরে দেখলাম যারা এর সাথে জড়িত তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দুটো বিষয় খেয়াল করেন, দল তাদের সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, কিন্তু পুলিশ বলছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। আবার একটি পক্ষ বলছে এটি বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হয়েছে, চাঁদার বিষয় নয়। এই দেখেন বিষয়গুলো, তাহলে সত্য কোনটা? বহিষ্কার হলেন, আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই। সত্য কোনটা, পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের? 2 নম্বর বিষয়, এখন নতুন করে আলোচনায় আসছে যে মাহিন নামে যে অপরাধী, তিনি এনসিপি বা জামাত শিবিরের লোক, সেই মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে মাহিন কোন রাজনৈতিক দলের লোক ছিল? এটা নিয়ে একটা নতুন প্রশ্ন উঠেছে। আরও কয়েকটি বিষয় এখন আলোচনায় আসছে যে যারা চাঁদাবাজি করছে এদেরকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু এই সংখ্যা বা এই অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে কেন? দলের মধ্যে মানে যে দলগুলো এই অপরাধের সাথে জড়িয়ে, তাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে? চলেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমে আসি সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আমার পর্যবেক্ষণ। সোহাগকে যারা হত্যা করেছে তার পরিবারের যে স্পষ্ট বার্তা গণমাধ্যমে দেখেছি, টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেখানে বলা হয়েছে প্রতি মাসে সোহাগ ওই চাঁদাবাজদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার চাপ দেওয়া হয়েছে সোহাগকে, চাঁদা। তিনি রাজি হয়নি বলে তাকে হত্যা করা হয়েছে। কয়েকটি সূত্র বলছে 2 লক্ষ টাকা প্রতি মাসে চেয়েছে তার কাছ থেকে। এরপর যারা এই পাথর দিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম, ঠিকানা, সকল রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছে, কিন্তু পুলিশের কর্তা ব্যক্তি কি বললেন? খুনিদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই পুলিশ কি বিএনপির? না। এই পুলিশের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন সে ফ্যাসিস্টদের দোসর। সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সেজে বিএনপিকে পিটিয়েছে, বিএনপির সময় এখন বিএনপি সেজে অন্যকে পেটাবে। সে মূলত তার চেয়ারটাকে ধরে রাখার জন্য আরও বড় অপরাধকে উস্কে দেবে। 1 নম্বর, পুলিশকে এখন জিজ্ঞাসা করতে হবে যদি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ না মেলে তাহলে সেই দল থেকে তাদের বহিষ্কার করলো কেন? তার মানে আপনি মিথ্যা বলছেন, আপনি আইনের পোশাক পরে একটি চেয়ারে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে মিথ্যা বলছেন। এই মিথ্যা বলার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে, অথবা সরকারের উচিত এইসব দলবাজ পুলিশদেরকে ঘাট ধরে বের করে দেয়া। 2 নম্বর বিষয়, বাংলাদেশে হাসিনার রেখে যাওয়া কজন পুলিশ ইতিমধ্যে চাকরি হারিয়েছে বলেন তো? কয়জন? প্রথম দিন থেকে এগুলো নিয়ে আমরা কাজ করেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের রেখে দেওয়া মানে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া 95% পুলিশই বহাল আছে, এবং যাদেরকে আওয়ামী লীগ 15-16 বছরে নিয়োগ দিয়েছে একদম বেছে বেছে আওয়ামী লীগ পরিবার থেকে, বিএনপি, জামাত বা আদার্স মতের লোকদের সুযোগই দেওয়া হয়নি। ইউনূস সরকার ক্ষমতায় বসে কজন পুলিশে চাকরি খেয়েছে? হাতে গোনা কজন। নতুন করে কজন পুলিশে নিয়োগ দিয়েছে? আমার জানা মতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় যায়নি। এখন প্রশ্ন হলো, ইউনূস সরকার বিপ্লবের চেতনার যে সরকার গঠন করলেন সেই চেতনার আসলে মূলাটা কোথায় গিয়ে দাঁড়ালো? ইউনূস সরকার কি চায় দেশের মধ্যে এরকম একটি অরাজকতা সৃষ্টি হোক আর তিনি আরও লম্বা সময় ক্ষমতা থাকবেন? হতে পারে, ক্ষমতার খায়েশ অনেকের থাকতে পারে। দেখুন, পুলিশের মধ্যে যারা বিগত 16 বছর
বিরোধী মতকে, বিএনপি জামাতকে পিটিয়েছে, ক্রস ফায়ার করেছে, গুম করেছে, তাদেরকে নির্যাতন করেছে, একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে, কাউকে বাড়িতে ঘুমোতে দেয়নি, পরিবারের উপর অত্যাচার করেছে, স্ত্রীর উপর অত্যাচার করেছে, স্বামীকে না পেলে স্ত্রীকে ধর্ষণ করেছে, এরকম বহু ঘটনা যে পুলিশরা ঘটিয়েছিল, সেই পুলিশরা তো এখনো বহাল তবিয়তেই আছে, তাই না? সেই পুলিশরা এখন হয়তো মনে করছে যে আমরা পিঠ বাঁচাবার জন্য বিএনপি সেজে যাব। আর বিএনপি যদি মনে করে যে এরা তো আমাদের পক্ষে আছে, এরা আমাদের লোক, তাহলে আমি মনে করি বিএনপিকে আগামী দিনে অনেক বড় বিপদে পড়তে হবে। দ্রুত সেই সব পুলিশের তালিকা করে তাদেরকে চাকরি থেকে সরাতে হবে যারা আওয়ামী লীগের আমলে গুরুত্বপূর্ণ পদগুলোতে ছিলেন। মনে রাখবেন, এরা বাতাসের সঙ্গে নৌকার পাল তুলবেন, কোন দিকে যেতে হবে এটা জানে। হাসিনার সিগন্যাল পেলে এরাই ঘুরে দাঁড়াবে জনগণের বিরুদ্ধে আবারও, মনে রাখতে হবে। 2 নম্বর বিষয়, বিএনপিকে এই মুহূর্তে যে বিষয়টি মনে রাখতে হবে, গত 1 বছরে 200-র উপর নিজেদের দলীয় নেতাকর্মী খুন হয়েছে। আমি যতটুকু তথ্য ঘেটে দেখেছি, হাসিনার আমলে 1 বছরে বিএনপির এত নেতা হত্যা হয়নি। হাসিনার আমলে 1 বছরে, পুরো 15 বছরের হিসেব বলছি না, 1 বছরে। 5 তারিখের পর বিএনপির সাথে, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনগুলো, ছাত্রদল হোক, যুবদল হোক, বাকি যে অঙ্গ সংগঠন আছে, এরা নিজেদেরকে হত্যা করেছে 200-র উপরে। সংখ্যাটা আরো অনেক। প্রশ্ন করবেন না এখন যে আওয়ামী লীগের আমলেই তো বিএনপির এত লোক প্রাণ হারেনি 1 বছরে, তাহলে বিগত এই 1 বছরে নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বিএনপির লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন? বিএনপি এখন বিচার কার চাইবে, যিনি হত্যা হয়েছেন নাকি যিনি হত্যা করেছেন? এই উত্তরগুলো খুঁজছেন বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই 1 বছরে যদি নিজেদেরকে প্রায় 200 লোককে মেরে ফেলে, ক্ষমতায় আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারা? এই বিএনপিকে জনগণের আস্থায় আনবে কারা? আমার কথাগুলো শুনলে এখন মনে হবে আমি অন্য কোনো দালাল শব্দটা আপনারা খুব ভালো ব্যবহার করতে পারেন, আমার যায় আসে না। বিগত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম এই সোহাগকে নিয়ে, লাইভ। জম্মের মতো আমাকে মানুষ বিএনপির দালাল বলেছে, জম্মের মতো। মানে আমি বলেছিলাম যে এটার সাথে বিএনপির সম্পৃক্ততা নেই, মানে যারা তারেক রহমান বা বিএনপিকে গালাগাল করছেন, আমি এটার বিরোধিতা করেছি। কমেন্ট দেখলাম, আমাকে কেউ কখনো ভিডিওতে এরকম গালাগাল করে না। ওই কমেন্ট দেখে গালাগাল শুনে, মানে বিএনপির দালাল শব্দটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে মানুষের চিন্তার বা বিবেকের জায়গাটা এত মানে ন্যারো কেন? মানুষ আসলে বৃহৎ আকারে চিন্তা করতে পারে না কেন? আমার আজকের ভিডিও দেখে আবার মনে করবেন যে আমি অন্য কোনো দলের দালাল, তাই তো? কেউ সাংবাদিক ভাবতে পারেন না, কেউ নিরপেক্ষ চিন্তা করতে পারেন না, কোনো না কোনো দলের পক্ষে আপনাকে নিতেই হবে, যেতেই হবে। সত্য কথা বাংলাদেশে বলা এত বিপদ, যারাই সত্য বলবে তাদেরকে দালাল বলতে হয়। এদিকে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে এখন থেকে চিরুনি অভিযান হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেছেন, রাজধানী মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে খুলনার হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এই ক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি। এদিকে কোনো অবস্থাতেই গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অতীতে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেত, এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। জনগণ সচেতন হলে এটা বন্ধ হবে। কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কারোরই আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। চাঁদাবাজি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি বলেন, চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির একমাত্র পরিচয় হলো সে চাঁদাবাজ। মাদক সমস্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়েছে, যা মূলত কক্সবাজার দিয়ে প্রবেশ করছে। এই অবস্থা মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।